আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে হচ্ছে আমার প্রোডাকশন প্রসেস সেশনাল এই ক্লাসটা আছে। তো ক্লাস শুরু করার আগে কিছু বেসিক কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে কোনো না কোনো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট সম্পর্কে ডিটেলস একটু আলোচনা করা হবে। তো আপনাদের যে এক্সপেরিমেন্টের সম্বন্ধে আলোচনা করা হবে ওই এক্সপেরিমেন্টের উপর বেস করে কিছু কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া থাকবে। তো ওগুলার আনসার হচ্ছে আমি যা পড়াবো সেখানে তার মধ্যেই থাকবে সবকিছু। তো আপনাদের হচ্ছে সেই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার হচ্ছে লাস্ট ডেট থাকবে হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট ক্লাসের আগ পর্যন্ত, মানে পরবর্তী সেশনাল ক্লাসের আগ পর্যন্ত। তো দ্যাট মিনস হচ্ছে আপনাদের হাতে 14 দিন টাইম থাকবে অলমোস্ট যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার। তো আমি এক্সপেক্ট করবো আপনাদেরকে হচ্ছে আপনারা সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমের মধ্যে জমা দিবেন। তো আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিক্টলি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি অন টাইমের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা না দিতে পারেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আর গ্র্যান্টেড হবে না। মানে পরবর্তীতে যদি কোনো এক্সকিউজ আকারে হচ্ছে আপনারা এক্সকিউজ সহকারে হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিতে চান, কোনো ধরনের এক্সকিউজ দিয়ে হচ্ছে আমি গ্র্যান্টেড করবো না, অ্যাসাইনমেন্টও আমি সেটা জমা নিব না, সেটা যদি অন টাইমের মধ্যে জমা না দেন। তো এই জিনিসটা হচ্ছে আপনারা খুব স্ট্রিক্টলি ফলো করবেন যাতে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের অন টাইমে জমা পড়ে। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের হচ্ছে আপনাদের রিপ্রেজেন্ট যেটা আছে, অবশ্যই অ্যাসাইনমেন্ট করতে গেলে কিছু রুলস আছে। যেমন হচ্ছে আপনার টপ পেজে হচ্ছে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে কাভার পেজটা থাকবে। আপনারা অনেকে দেখা যায় যে কাভার পেজ ছাড়া উপরে জাস্ট নাম রোল আইডি লিখে একটা পেজের উপরে অ্যাসাইনমেন্টটা জমা দেন। তো অবশ্যই সেটা ওইভাবে করবেন না, যাতে জিনিসটা সুন্দর লাগে, রিপ্রেজেন্ট করতে যাতে সুন্দর লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা টপ পেজ থাকবে। দেন হচ্ছে হ্যান্ড রাইটিং যতটা পসিবল সুন্দর করে লেখা ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো ফিগার যদি ড্র আউট করা লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে ফিগার গুলা সুন্দর করে ড্র আউট করে জমা দেওয়ার চেষ্টা করবেন। মানে খুব তাড়াহুড়া করে আউলফাল করে জমা দিলে সেক্ষেত্রে মার্কসটাও খুব আউলফাল অথবা পুর মার্কস আসবে অনেক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার সেশনের পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সবগুলো জমা থাকলে আপনাকে একটা মোটামুটি গ্রেড অথবা ভালো মার্ক দিয়ে পাস করে দেওয়া যায়। আর যদি অ্যাসাইনমেন্ট যদি ঠিক মতো জমা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পাস করানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আর যদি সাপোজ আপনাদের সাপোজ 5টা অ্যাসাইনমেন্ট করালাম, 5টা ক্লাস হইলো, তো 5টা ক্লাসে 5টা যদি অ্যাসাইনমেন্ট দিই, 5×10 = 50, 50 মার্কস হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের উপর থাকে। তো নর্মালি যেটা দেখা যায় যে 50 মার্কের মধ্যে যদি আপনি 15 মার্ক এটলিস্ট না রাখতে পারেন অ্যাসাইনমেন্টে, 5টা অ্যাসাইনমেন্ট মিলে যদি 15 মার্কস, ইটস অনেক লো মার্কস। এর এর নিচে যদি আপনার মার্কস চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি টোটালি সেশনালে ফেল আসতে পারেন। যেহেতু এটা অনলাইন সিস্টেম সেক্ষেত্রে হচ্ছে আমার এইসব মানে এই সাইডের রুলস গুলো হচ্ছে খুব স্ট্রিক্টলি আমি ফলো করবো। তো আপনাদেরকে এই জন্যই ফার্স্ট ক্লাসে বলে দিচ্ছি। তো 5টা অ্যাসাইনমেন্ট যদি 5টা ক্লাস হয় ফুল টার্মে, 5টা অ্যাসাইনমেন্ট মিলে যদি 50 মার্ক সাপোজ যদি আমি ধরি, সেক্ষেত্রে আপনাদের মার্ক যাতে কোনোভাবে 15 নিচে না আসে, আপনারা ওইভাবে রিপ্রেজেন্ট করে জিনিসটা জমা দিবেন। এবার হচ্ছে অনেকে দেখা যায় যে ক্লাস করে না, একটা ক্লাসও করে না, একটা অ্যাসাইনমেন্টও জমা দেয় না, জাস্ট ফাইনাল পরীক্ষাটা অ্যাটেন্ড করে। তো ফাইনাল পরীক্ষাটাও অ্যাটেন্ড করে কিভাবে, হয়তো সে কারো কাছে কপি করে জমা দিয়ে দেয় আর সে পরবর্তীতে ফোন করে জানে তার তো ফাইনাল পরীক্ষা ভালোই ছিল, তাহলে তাকে কেন পাস করানো হয় নাই। তো আমার ক্ষেত্রে এইসব এক্সকিউজ যাতে আপনারা না দিতে পারেন সেজন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, 5টা অ্যাসাইনমেন্টের মধ্যে যদি 15 মার্কস সাপোজ আপনার না থাকে, মানে দ্যাট মিনস যেটা বোঝাচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট যদি আপনার কমসে কম জমা না থাকে, সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনি কোনোভাবে পাস আশা করতে পারবেন না। সো আমি আশা করবো, আর যদি আপনারা 5টা অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দেন, অ্যাটলিস্ট মার্ক কম পান বেশি পান, বাট সবকিছু হচ্ছে আপনি ডিসিপ্লিন ভাবে পালন করেন, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে আমি একটা ভালো গ্রেড দেওয়ার ট্রাই করবো। আর যেহেতু হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো আপনাদের একটা গ্রেড তোলা হচ্ছে অনেক ইজি হবে। আপনি সবকিছু পাঞ্চুয়ালি মেনটেন করবেন, আপনি একটা ভালো গ্রেড পাবেন। আর আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে অনেকে আবার দেখা যায় যে পরীক্ষার আগেই যে কটা অ্যাসাইনমেন্ট দিয়েছি সবগুলো একদিনে জমা দেয়। তো শুধু শুধু কষ্ট করে একদিনে করার কোনো দরকার নাই। যারা হচ্ছে লাস্ট টাইমে এই জিনিসটা করে সেক্ষেত্রে 5টা অ্যাসাইনমেন্ট জমা দিলে 5টাতে 0 পাবে। আলটিমেটলি শুধুই তার টাইমটা ওয়েস্ট যাবে লেখাগুলা। তো এই জন্য আমি এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আগে স্ট্রিক্টলি বলে দিচ্ছি। আপনাদের যারা আজকে ক্লাস করে নাই তাদেরকে হচ্ছে আপনারা এই জিনিসটা জানাই দিবেন, যে যাতে এরকম টাইপের কোনো ইনডিসিপ্লিন কাজ যাতে না করে, আর সবকিছু যাতে স্ট্রিক্টলি মেনটেন করে। আর আপনাদের প্রেজেন্ট দেওয়ার একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যেখানে লিঙ্কটা শেয়ার করছি গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য, তো সেখানে হচ্ছে ওই বক্সটাতে হচ্ছে আপনি কমেন্ট বক্সে আপনি আপনার নাম আর আইডিটা কমেন্ট করে দিলেই হবে, আমি যেখানে আপনাকে লিঙ্কটা শেয়ার করছি। তো এই কমেন্ট করার টাইমটা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায়, মানে হচ্ছে আমি যখন থেকে আপনাকে লিঙ্কটা শেয়ার করব, সেই শেয়ার থেকে শুরু করে আমার ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি সেটা কমেন্ট করতে পারবেন। লাইক দ্যাট আপনার ক্লাস শুরু হলো হচ্ছে 7টার সময়, তো 7টা থেকে 7টা 40 পর্যন্ত হচ্ছে আপনার ক্লাস। দ্যাট মিনস হচ্ছে 7টা 40 পর্যন্ত হচ্ছে আপনি সেখানে কমেন্ট করতে পারবেন। 7টা 40 পর যারা কমেন্ট করবেন সেক্ষেত্রে তাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমি আর কাউন্ট করবো না। তো এটাও খুব স্ট্রিক্টলি ফলো করা হবে।
তো আপনারা হচ্ছে অনেকে দেখা যায় যে রাতের 11টা 12টা ইভেন কি 2-3 দিন পর 1 সপ্তাহ পরও ওখানে কমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে ওইসব কমেন্ট গুলো আমি কোনোভাবেই গ্রান্টেড করবো না। শুধুমাত্র যারা ক্লাস টাইমের মধ্যে চলাকালীন অবস্থায় প্রেজেন্টটা দিতে পারবেন তাদের প্রেজেন্টটাই হচ্ছে আমি গ্রান্টেড করবো। তো এগুলাই ছিল বেসিক্যালি হচ্ছে আমার রুলস ক্লাস শুরু করার আগে আপনাদেরকে জানাই দিলাম। তো এগুলা হচ্ছে আপনারা পুরো সেমিস্টার ব্যাপী এই রুলস গুলো হচ্ছে মেনটেন করার ট্রাই করবেন। আর আপনারা যদি এগুলো ঠিক মতো মেনটেন করেন, মোটামুটি সবগুলা সবকিছু যদি ঠিকঠাক কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি অবভিয়াসলি আপনাদেরকে একটা ভালো গ্রেড দেওয়ার ট্রাই করবো। আপনারা যদি ভালো পরীক্ষা দেন সেক্ষেত্রে অবভিয়াসলি একটা ভালো গ্রেড ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করতে যাব। আচ্ছা, আমাদের ফার্স্ট আজকে যে আমরা এক্সপেরিমেন্টের সম্বন্ধে একটু আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন মেশিনারি ইউজ করা হয়। তার মধ্যে হচ্ছে সবচেয়ে মোস্ট কমন মেশিন হচ্ছে লেদ মেশিন। তো আমরা হচ্ছে আজকে কনস্ট্রাকশন ডিটেলস আকারে পড়বো লেদ মেশিনটার। বেসিক্যালি আপনাদেরকে লেদ মেশিনের মধ্যে এর আগেও হচ্ছে আপনাদের ধারণা আছে, যেহেতু আপনারা ডিপ্লোমা করে এসেছেন অবশ্যই আপনারা লেদ মেশিন সম্বন্ধে আপনার আইডিয়া আছে। তো যদি আমাদের ভার্সিটি খোলা থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা প্র্যাকটিক্যালি ল্যাব মেশিনের কাছে গিয়ে সেটা দেখতে পারতাম যে কোনটা কি কাজ করে অথবা কোনটার ফাংশন কি। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে হচ্ছে অফলাইনে অনলাইনে ক্লাস করা লাগতেছে, তো আমাদের এটা হচ্ছে টিউটোরিয়াল আকারে হচ্ছে আমরা জিনিসটা একটু হালকা পাতলা বোঝার ট্রাই করবো যতটুকু বোঝা যায়। তো লেদ মেশিনের অ্যাকচুয়ালি বিভিন্ন পার্ট হচ্ছে নর্মালি ইউজ করা হয়। তো বিভিন্ন পার্টের মধ্যে ফার্স্টেই যে পার্টের কথা আমি বলবো সেটা হচ্ছে লেগ। লেগ হচ্ছে একদম বটম পার্ট, লেদ মেশিনের একদম বটম পার্ট যেটা হচ্ছে লেগ নামে পরিচিত। তো এই বটম পার্টটা নর্মালি হচ্ছে কাস্টারের হচ্ছে আমার বানানো থাকে এই লেগ যেটা, এবং যেটার উপরে হচ্ছে আমার ফুল মেশিনটা হচ্ছে ওয়েটটা, ফুল মেশিনটা হচ্ছে এই লেগের উপরে হচ্ছে আমার বসানো হয়। তো এই লেগটা নর্মালি দেখা যায় যে বটম পার্টের সাথে হচ্ছে আমার এটা হচ্ছে বোল্ট আকারে জয়েন্ট দিয়ে লাগানো থাকে যাতে হচ্ছে কোনো ভাইব্রেট না হয়। তো এটা ফিক্স করা থাকে হচ্ছে নিচে বটম ফ্লোরের সাথে লেগ লেগ পার্টটা। তো এরপর লেগের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার লেগের পরে যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমার ট্রে। তো ট্রে বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের লেদ মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো একটা জবকে একটা ডিজায়ার শেপে দেওয়ার পরে, যে কোনো জবকে আমার হচ্ছে একটা রিকোয়ারমেন্ট শেপে বানানোর পরে বানানোর জন্য হচ্ছে দেখা যায় যে আমাদের বিভিন্ন টুল ইউজ করা হয়, এবং ওই জবটা যখন আমি হচ্ছে ডিফারেন্ট একটা নির্দিষ্ট শেপে আমি নিয়ে আসবো, ওই শেপে আনার জন্য হচ্ছে জবের যে ডায়া যেটা আছে ডায়াটা ডায়ামিটার, সাপোজ এটা যদি সিলিন্ড্রিক্যাল শেপ হয় তাহলে সেই সিলিন্ড্রিক্যাল শেপের ডায়া হচ্ছে আমাকে রিডিউস করা লাগে। তো সেটা রিডিউস করতে গেলে আমার টুল পোস্টের মাধ্যমে ওই যে জবটা আছে রিডিউস করার সময় সেখান থেকে হচ্ছে কিছু আমার ম্যাটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলোকে আহ, খুলে ফেলা লাগে। তো ওই ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমি খুলে ফেলে দিব সেটা হচ্ছে চিপ আকারে নিচে পড়ে যায়, এবং সেটাকে হচ্ছে আমার চিপ আকারে যেটা নিচে পড়ে সেটা নর্মালি হচ্ছে অনেক হট অবস্থায় থাকে, মানে সেটা অনেক টেম্পারেচার অনেক বেশি থাকে। তো ওই হট অবস্থায় ওগুলাকে হচ্ছে এক জায়গায় কালেক্ট করার জন্য একটা ট্রে ইউজ করা হয়। এটা হচ্ছে সেই ট্রে, চিপ গুলা খুলে খুলে এই ট্রের মধ্যে বেসিক্যালি পড়ে। তো এরপরে এই ট্রের উপরে পার্ট যেটা আসবে সেটা হচ্ছে ট্রের উপরে পার্ট যেটা আসবে সেটা হচ্ছে বেড। তো এই বেডে নর্মালি হচ্ছে বেডের যে আমার লেফট সাইড আছে, লেফট সাইডে হচ্ছে একটা গিয়ার বক্স লাগানো থাকে। তো এখানে হচ্ছে দুইটা গিয়ার আমার লাগানো থাকে, এই দুইটা গিয়ার হচ্ছে দুইটা রডের সাথে আমার কানেক্ট থাকে। তো এই দুইটা গিয়ার, এটা হচ্ছে একটা ফিড বক্স গিয়ার। তো এখানে দুটা রড আছে, একটা হচ্ছে লেগ স্ক্রু, একটা হচ্ছে ফিড রড। তো আমার যে হ্যাঁ, ও আমার যে টুল পোস্ট যেটা আছে টুল পোস্টে হচ্ছে টুলটাকে রানিং করার জন্য যে ফিডটা প্রয়োজন সেটা হচ্ছে সেই ফিডটা এই ফিড রড থেকে আসে অথবা হচ্ছে থ্রেড স্ক্রু থেকে আসে। তো থ্রেড স্ক্রুটা হচ্ছে এই স্ক্রু রড যেটা আছে এটা হচ্ছে অনেকটা খাঁজ কাটা টাইপ, মানে থ্রেড থ্রেড স্ক্রু টাইপ। তো এই দুইটার মধ্যে এই দুইটার যে কোনোটাকে একসাথে রানিং করা যায় অথবা একটাকে এঙ্গেজ করে আরেকটাকে ডিসএঙ্গেজ করে রানিং করা যায়, যখন যেটাকে দরকার তখন সেটাকে হচ্ছে জিনিসটা রানিং করা যায়। তো এই ফিড বক্স, এই পুরাটা ফিড বক্স আর হচ্ছে এই যে রড যেটা লিড স্ক্রু অথবা হচ্ছে ফিড রড, এই দুইটাই হচ্ছে আমার বেসিক্যালি বেডের মধ্যে পার্ট থাকে। বেড যে ইয়াটা আছে পার্ট সেটার উপর থাকে। বেডের উপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমার হেড স্টক। বেডের উপরে হচ্ছে লেফট সাইডে আমার যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমার হেড স্টক। তো হেড স্ট্রোকে হচ্ছে আমার বিভিন্ন ধরনের গিয়ার থাকে, একটা হচ্ছে আমার ফ্রন্ট গিয়ার, একটা ব্যাক গিয়ার। তো দুইটা গিয়ার থাকে।
তো হেড স্ক্রোলের সাথে হচ্ছে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ড্রাইভিং ক্লাস থাকে। ড্রাইভিং ক্লাসটা একটা স্পিন্ডলের মাধ্যমে হচ্ছে চাকের সাথে হচ্ছে আমার আহ আহ, চাকের সাথে হচ্ছে আমার হচ্ছে কানেকশন দেওয়া থাকে। তো ড্রাইভিং ক্লাস থেকে যদি হচ্ছে আমার পাওয়ার যদি আমি এঙ্গেজ করে দিই, তাহলে হচ্ছে চাকটা হচ্ছে রানিং মানে রোটেট করতে থাকবে। আর চাকের মধ্যে হচ্ছে নর্মালি জবটাকে হোল্ড করে রাখা হয়, তো এটাকে হচ্ছে চাক বলে। তো আর যদি আমি ড্রাইভিং ক্লাসের পাওয়ারটা যদি ডিসএঙ্গেজ করে দিই, তাহলে স্পিন্ডলে হচ্ছে পাওয়ার রান পাবে না, দ্যাট মিনস হচ্ছে চাকটা স্ট্যাটিক অবস্থায় থাকবে, সেটা আর রোটেট করবে না। তো মেইনলি এই যে স্পিন এই চাক যেটা আছে, চাকটা কি ঘুরবে নাকি ঘুরবে না সেটা হচ্ছে ড্রাইভিং ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। সেটা পাওয়ার এঙ্গেজ ডিএঙ্গেজ করলে হয় চাকটা ঘুরবে অথবা সেটা ঘুরবে না। তো এরপর যেটা পার্টটা থাকবে সেটা হচ্ছে, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে বেডের হচ্ছে রাইট সাইডে টেল স্ট্রোক নামের একটা পার্ট থাকবে। তো এই পার্টের যে কাজ সেটা হচ্ছে টেল স্ট্রোকের উপরে এখানে একটা দেখতেছেন, এখানে সরু চোখালো একটা প্রান্ত। এটা হচ্ছে ডেড সেন্টার বলে, কারণ এটা রোটেট করতে পারে না। আর এটা হচ্ছে জাস্ট মুভমেন্ট করে সামনে পিছিয়ে, টেলিস্কোপটা সামনে পিছনে মুভমেন্ট করা যায়, সেটা মুভমেন্ট করা যায়। এখানে একটা হ্যান্ডেল গিয়ার আছে, হ্যান্ডেল গিয়ারটা যদি আমি ঘুরাই তাহলে টেলিস্কোপটা হচ্ছে সামনে পিছিয়ে হচ্ছে মুভ করা যায়। টেলিস্কোপটা বেসিক্যালি ইউজ করা হয় আমার চাকের মধ্যে যে জবটা আমি হোল্ড করব, সেই জবটার সাইজ যদি অনেক বড় হয়, সাপোজ জবটা এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত যদি অনেক লম্বা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই জবটা যখন হচ্ছে আমার আমি কাজ করব, যখন জবটাকে ম্যাটেরিয়ালসটা কেটে যখন ছোট করতে যাব, তখন জবটা ভাইব্রেট করার একটা চান্স থাকে। এই ভাইব্রেশনটা যাতে না হয় সেটা হচ্ছে সেই জন্য যেটা করা হয়, এই সিলিন্ড্রিক্যাল জব যদি হয়, সেটা সিলিন্ড্রিক্যাল জবের মাঝখান বরাবর এই ডেড সেন্টার দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়া হয়, মানে ধরে রাখা হয় যাতে হচ্ছে আমার জবটা ভাইব্রেট না করে। তো এই জিনিসটা করার জন্য এই টেলিস্কোপটা বেসিক্যালি ইউজ করা হয়। তো টেলিস্কোপটাকে হচ্ছে সামনে পিছে নেওয়ার জন্য হচ্ছে এই যে একটা হ্যান্ড গিয়ার ড্রাইভ আছে। তো সাপোজ এটা টেলিস্কোপটা এই পজিশন থেকে এই পজিশনে আমি আনলাম, আনার পর এই পজিশনে আমি সেটাকে ফিক্স করতে চাচ্ছি টেলিস্কোপকে, যাতে সেটা সামনে না যায় পিছনে না যায়, সেই জন্য হচ্ছে র্যাম ক্ল্যাম্পটা ইউজ করা হয়। র্যাম ক্ল্যাম্প দিয়ে হচ্ছে আমার টেলিস্কোপ যেটা আছে সেটাকে একটা ফিক্সড স্পেসিফিক প্লেসে সেটাকে হচ্ছে আমার রাখা হয়। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি র্যাম ক্ল্যাম্পটা ইউজ করা হয়। তো এখানে এরপর যেটা থাকে, এখানে এখানে আরেকটা হচ্ছে গিয়ার থাকে। তো এখানে বেসিক্যালি যেটা থাকে সেখানে যে গিয়ারটা থাকে সেটার বেসিক্যালি নাম হচ্ছে আমার স্পিড পুলি। তো এখানে নর্মালি যে মোটরটা আছে, এখানে একটা মোটর লাগানো থাকে, মোটরের মাধ্যমে স্পিড পুলি থেকে হচ্ছে আমার পাওয়ারটা ড্রাইভিং ক্লাসে যায়। তো এইভাবে হচ্ছে ড্রাইভিং ক্লাস থেকে এঙ্গেজ ডিসএঙ্গেজের মাধ্যমে চাকে যেটা রানিং করে। তো স্পিড পুলিতে যে আমার মোটরের মাধ্যমে অ্যাকচুয়ালি বেসিক্যালি স্পিড পুলিটাকে ড্রাইভ করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিড বক্সের আমার যে বেডটা আছে, বেডটার সামনে হচ্ছে একটা ক্যারিরেজ লাগানো থাকে। তো এই ক্যারিরেজের বেসিক্যালি হচ্ছে ক্যারিরেজের মধ্যে আমার পাঁচটা আলাদা আলাদা পোর্শন থাকে, মানে পাঁচটা ডিফারেন্ট পার্ট আমার ক্যারিয়ারের মাধ্যমে সেট করা থাকে। তো এই পাঁচটা পার্টের প্রত্যেকটারে আলাদা আলাদা কাজ থাকে। যেমন ফার্স্টে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার হ্যান্ড ট্রাভার্সিং হুইল দিয়ে যেটা করে, সেটা যদি আমি হ্যান্ড দিয়ে যদি আমি এটা ঘুরাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার ক্যারিয়ারটা হচ্ছে সামনে পিছে মুভ করতে পারে। ক্যারিয়ারটা যে সামনে পিছে মুভ করবে সেটা হচ্ছে হ্যান্ড ট্রাভার্সিং হুইল দিয়ে হচ্ছে আমি সেই জিনিসটা করতে পারবো। এছাড়া যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি হ্যান্ড হুইল না দিয়ে যদি আমি সেটা অটোমেটিক্যালি রান মানে অটোমেটিক্যালি ক্যারিয়ারটাকেও যদি আমি রাইট লেফট মুভ করতে চাই, রাইট লেফট যদি অটোমেটিক্যালি মুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা স্ক্রু কাটিং এঙ্গেজ আছে এই জিনিসটাকে, এটা একটা লিভার। এই লিভারটা দিয়ে হচ্ছে আমার এই নর্মালি আমার যে স্ক্রু 3D স্ক্রু রড আছে, 3D স্ক্রু রডটাকে যদি আমি এঙ্গেজ করে দিই, এই স্ক্রু কাটিং লিভারের মাধ্যমে এঙ্গেজ করে দিলে এটা হচ্ছে আমার অটোমেটিক্যালি ফিডের মাধ্যমে ফিড অ্যাপ্লাই করার কারণে অটোমেটিক্যালি ক্যারিয়ারটা আমার রাইট লেফট মুভ করতে পারবে। সেটা যদি স্ক্রু কাটিং এঙ্গেজটা আমি এঙ্গেজ করে দিই, তাহলে সেক্ষেত্রে এই থ্রেড স্ক্রুর মাধ্যমে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার সামনে পিছিয়ে মুভ করতে থাকবে, তখন আর হ্যান্ড ট্রান্সভার্সিং হুইলের প্রয়োজন হবে না, সেটা অটোমেটিক্যালি জিনিসটা কন্ট্রোল হবে। আর যদি অটোমেটিক কন্ট্রোল না করে যদি আমি হ্যান্ড হুইলের মাধ্যমে কন্ট্রোল করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমার রোটেট করানো লাগবে। তো এরপর আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে ক্রস স্লাইড হ্যান্ড হুইল। ক্রস স্লাইড হ্যান্ড হুইল মানে এটাও হ্যান্ড দ্বারা ঘুরাবে। তো এটা আর হ্যান্ড ট্রান্সভার্সিং হুইলের মধ্যে বেসিক্যালি পার্থক্য যেটা হচ্ছে, হ্যান্ড ট্রান্সভার্সিং হুইলে হচ্ছে আমার রাইট লেফট মুভ করবে, মানে সামনে পিছে জবের পজিশন অনুসারে জবের পজিশনটা হচ্ছে আমি অবজার্ভ করে এটাকে সামনে পিছে মুভ করব এই হ্যান্ড ট্রান্সভার্সিং হুইল দিয়ে। আর এখানে ক্রস স্লাইড হ্যান্ড হুইল যেটা আছে সেটার মাধ্যমে এটা দ্বারা ঘুরলে সেটা হচ্ছে আপ এন্ড ডাউন সেটা মুভ হবে, মানে জবটা হচ্ছে পজিশনের উপর বেস করে আপ এন্ড ডাউনের মুভমেন্টটা হচ্ছে আমার ক্রস স্লাইড হ্যান্ডেলের মাধ্যমে হবে।
তো আর এই ক্যারিয়ারটা যেটার মধ্যে বসানো থাকবে, ক্যারিয়ারটা বেসিক্যালি যে জিনিসটার মধ্যে বসানো থাকে সেটাকে হচ্ছে স্যাডেল বলে। মানে স্যাডেলের মধ্যে অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা বসানো থাকবে, স্যাডেলটা হচ্ছে ডানে বামে মুভ করতে পারে, যার কারণে হচ্ছে আমার ক্যারিয়ারটাও হচ্ছে আমার এই ডানে বামে মুভ করতে পারে। তো বেসিক্যালি এখানে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে স্যাডেলের উপরে একটা থাকবে হচ্ছে কম্পাউন্ড স্লাইড। কম্পাউন্ড স্লাইডটা হচ্ছে আমার রোটেট করতে পারে। কম্পাউন্ড স্লাইডটা হচ্ছে আমার 300, আমার পুরা 360 ডিগ্রিতে জিনিসটা, 360 অ্যাকচুয়ালি কম্পাউন্ড স্লাইডটা হচ্ছে আমার বিভিন্ন সাইডে হচ্ছে রোটেট করা যায়। তারপরে 180 ডিগ্রিতে হচ্ছে রোটেট করতে পারবো আমি বিভিন্ন সাইডে। তো কম্পাউন্ড স্লাইডের মধ্যে হচ্ছে আমার এই টুল পোস্টটা লাগানো থাকে, টুল পোস্টটা হচ্ছে কখন কোন সাইডে যাবে, মানে একটু কত অ্যাঙ্গেলে কোন সাইডে যাবে সেটার উপর বেস করে হচ্ছে এটা টুল পোস্টটা যে আমি ঘুরাবো, সেই ঘুরানোটা হচ্ছে কম্পাউন্ড স্লাইডের উপর ডিপেন্ডেন্ট করে। কম্পাউন্ড স্লাইডের যে হ্যান্ড হুইলটা আছে, হ্যান্ড হুইলটার মাধ্যমে হচ্ছে আমি টুল পোস্টটাকে বিভিন্ন পজিশনে আমি নিয়ে আসতে পারবো। আর এই টুল পোস্টে বেসিক্যালি আমার টুলটা থাকে, যে টুলটার মাধ্যমে হচ্ছে আমি জবটাকে রিডিউস করবো। তো সেটা বেসিক্যালি হচ্ছে আমার টুল পোস্টের মধ্যেই থাকে। তো এখানে হচ্ছে আপনার আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আহ আচ্ছা, এখানে এটাই মোটামুটি হচ্ছে এই কাজ। আর পুরা যে এই যে আমার বিভিন্ন যে পার্টস গুলো আমি দেখলাম, যে হ্যান্ড ট্রান্সভার্সিং হুইল, তারপর হচ্ছে এই হ্যান্ড স্লাইড স্লাইড হ্যান্ড হুইল, তারপর হচ্ছে কম্পাউন্ড স্লাইড টুল পোস্ট, এই সবগুলো হচ্ছে ক্যারিয়ার্স এর পার্ট। এই ক্যারিয়ার্স পুরাটা হচ্ছে একটা বক্সের মাধ্যমে, বক্সের মধ্যে থাকে। মানে হ্যান্ড হুইলটা সরাসরি আপনি দেখতে পারবেন না, একটা বক্সের মাধ্যমে থাকে, আপনি জাস্ট গিয়ারটা ঘুরাতে পারবেন। তো এই যে বক্সের মধ্যে পুরাটা থাকে, সেই বক্সটাকে হচ্ছে আমার অ্যাপ্রন বলে। মানে অ্যাপ্রনের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমার পুরা পার্টটা ঢুকানো থাকে। তো এটাই হচ্ছে আপনার পুরা লেদের মোটামুটি একটা কনস্ট্রাকশন ডিটেলস। এইভাবে হচ্ছে বেসিক্যালি লেদ মেশিনটা হচ্ছে আপনার চালানো হয়। তো আপনার কাছে যেটা আসতে পারে সেটা হচ্ছে লেদ মেশিনের বিভিন্ন পার্টস এর হচ্ছে আপনার ইয়াটা আসতে পারে, যে লেদ মেশিনের বিভিন্ন পার্টস সম্বন্ধে হচ্ছে ডিসক্রাইব করো। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দিয়ে দিব। স্লাইডটা আমি দেখাচ্ছি, যেখানে তিনি আপনাদের লেদ মেশিনের বিভিন্ন পার্টস এর ডেসক্রিপশনটা দেওয়া আছে। তো এখানে যেটা আছে স্টাডি অন লেদ মেশিন, তো আপনাদের হচ্ছে বিভিন্ন পার্টস এর যে বর্ণনাগুলা, ডেসক্রিপশন, সেগুলো হচ্ছে এখানে আমার পাবেন। তো এখানে হোয়াট ইজ লেদ, লেদের যে মেন কাজ সেটা হচ্ছে কি ম্যাটেরিয়ালস কে রিমুভ করা বাই এ রোটেটিং ওয়ার্কপিস। একটা মেশিন টুল দিয়ে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস রিমুভ করে, যেখানে হচ্ছে কি আমার টুল পোস্টটা ফিক্স থাকে, আর রোটেট করা হচ্ছে আমার ওয়ার্কপিসটা লেদ মেশিনের মধ্যে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল, যে মেশিন কিভাবে কাজ করে, এটা একটা ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে লেদের বিভিন্ন যে কম্পোনেন্টস গুলো আছে, এই কম্পোনেন্টস গুলো হচ্ছে আপনার বিভিন্ন ডিফারেন্ট কম্পোনেন্টস হচ্ছে ফাংশন গুলা কি, যেমন বেডের কাজ কি, হেড স্ট্রোকের কাজ কি। তো এগুলো হচ্ছে আপনাদের কোশ্চেন এগুলাই আসতে পারে, যে রাইট ডাউন দ্য ফাংশন অফ বেড, তারপর হচ্ছে হেড স্ট্রোক পর হচ্ছে টেল স্ট্রোক, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে প্রত্যেকটা, যেটা কিনা আমি এতক্ষণ ধরে আপনাকে আলোচনা করলাম যেটা কোনটার কাজ কি। তো আপনাদের এরকম আসলে তখন হচ্ছে আপনাদের হয়তো স্পেসিফিক হচ্ছে আমি উল্লেখ করে দিব, কম্পোনেন্টের নাম উল্লেখ করে দেবো, যে লেড স্ক্রু অথবা গিয়ার বক্স কোনটার কাজ কি, এটাই। এখান থেকে বেসিক্যালি কোশ্চেন আসলে হচ্ছে এগুলাই আসবে। আর আসতে পারে টাইপস অফ লেদ মেশিন। তো বিভিন্ন টাইপের হচ্ছে লেদ মেশিন ইউজ করা হয় ইয়ার উপর বেস করে, টাইপ ক্রাইটেরিয়ার উপর বেস করে, যে আমার কি টাইপের জিনিস প্রডিউস করতে হবে। এরপর যেটা আসতেছে লেদের সাইজ, মানে লেদ মেশিন যেটা আছে সেটার সাইজ হচ্ছে কিরকম হবে। তো সেটার উপর ডিপেন্ডেন্ট, লেদের সাইজটা কিরকম হবে, সাইজটা ডিপেন্ডেন্ট করবে হচ্ছে তিনটা টপিক্স এর উপরে। যেমন হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক পিস দ্যাট ক্যান বি মাউন্টেড। তো লেদের সাইজটা এমন হতে হবে যাতে আমার হচ্ছে যে স্পেসিফিক ওয়ার্ক পিসটা আছে সেটার লেন্থ যাতে লেদ সাইজের মধ্যে যে সেই জিনিসটা হচ্ছে আমার মাউন্টেড করতে পারে। মানে যাতে ওয়ার্ক পিসটা আবার হচ্ছে লেদ সাইজ থেকে যাতে বেশি বড় না হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ওয়ার্ক পিস দ্যাট ক্যান বি মেশিনড, তার মানে হচ্ছে লেদ সাইজটা এমন হতে হবে যাতে হচ্ছে আমি সেটা আমি যে ওয়ার্ক পিস যেটা আছে সেটাকে হচ্ছে আমি নির্দিষ্ট একটা স্পেসিফিক সাইজ দিতে পারি। আমি হচ্ছে ম্যাটেরিয়ালস ওয়ার্ক পিস থেকে ম্যাটেরিয়ালসটা রিমুভ করে আমি স্পেসিফিক যাতে একটা সাইজ আমি দিতে পারি, সেটা হচ্ছে লেদের সাইজের উপর ডিপেন্ড করতেছে।
আর লেজের সাইজটা ডিপেন্ডেন্ট করবে অবশ্যই ম্যাক্সিমাম বেড লেন্থের উপরে। বেড লেন্থ যদি লেজের সাইজ থেকে কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেজকে সে ক্যারি করতে পারবে না। তো বেডের লেন্থটা অবশ্যই লেফট সাইজ থেকে বেশি হইতে হবে। তো লেফট সাইডটা বেসিক্যালি হচ্ছে এই তিনটা যে ওয়ে, এই তিনটা ওয়ের উপর বেসিক্যালি ডিপেন্ডেন্ট। তো এখান থেকে আপনাকে আপনার কোশ্চেন আসতে পারে এরকম ভাবে, ডিসক্রাইব অ্যাবাউট দ্য লেফট সাইড, অথবা হোয়াট আর দ্য ফাংশন দ্যাট ইজ ইউজ ইন লেফট সাইড। তো এই টাইপের কোশ্চেন আসলে তখন এই তিনটা পয়েন্ট আপনার লিখে দিলেই হবে। আর হচ্ছে অপারেশনের কেস যদি আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার লেদ মেশিনের মাধ্যমে হচ্ছে এইসব অপারেশন গুলা করা যায়, ফেসিং, টার্নিং, নার্লিং, তারপর হচ্ছে গ্রুভিং, এই টাইপের সবকিছু হচ্ছে আপনার অপারেশন লেদ মেশিন দিয়ে বেসিক্যালি করা হয়। এখানকার বিভিন্ন অপারেশনের যে ইয়াটা, যে ফাংশনটা, সেটা হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে চাক। এই চাকের মধ্যে হচ্ছে এই যে এটা যেটা হোল্ড করছে এটা হচ্ছে জবটা মানে হোল্ড করছে, এবং জবটাকে সাইজ করার জন্য এখানকার এই যে টুল পোস্টের মাধ্যমে এখানকার এটা হচ্ছে টুল বেসিক্যালি। তো এই টুলের মাধ্যমে এটাকে যদি সামনে নিয়ে আসে, এটার সাথে টাচে লাগায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা আস্তে আস্তে ম্যাটেরিয়ালস রিমুভ হওয়া শুরু করবে। ম্যাটেরিয়ালস রিমুভ হওয়া শুরু করবে, এটা হচ্ছে বেসিক্যালি একটা নার্লিং অপারেশন। তো এখানে হচ্ছে খাঁচকাটা খাঁচকাটা চারদিকে একটা শেপ করবে, কারণ টুল পোস্ট হচ্ছে অনেকটা খাঁচকাটা টাইপ। এটা বেসিক্যালি নার্লিং একটা অপারেশন। এরকম ভাবে ফেসিং বিভিন্ন টাইপের অপারেশন আছে। তো আমি আপনাকে কয়েকটা টাইপের অপারেশনের ভিডিও দেখাচ্ছি যেটা কিনা কিভাবে কাজ করা হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, লিড স্ক্রু এবং ফিড রডের কাজ কি হবে? কোনটা? লিড স্ক্রু মানে ফিড বক্সে যে আমাদের এটা থাকে লিড স্ক্রু হ্যাঁ, আর ফিড রড এর কাজ কি, মানে কি কাজে লাগবে আমাদের? আচ্ছা, ওই লেড স্ক্রু যেটা আছে, লেড স্ক্রু বেসিক্যালি কাজ করা হচ্ছে আপনার যে ক্যারিয়ার যেটা আছে, ক্যারিয়ারকে যদি আমি অটোমেটিক্যালি ডানে বামে মুভ করতে চাই, তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লেড স্ক্রুটা বেসিক্যালি ইউজ হবে। আর আপনার আমার যে টুল পোস্ট যেটা আছে, টুল পোস্ট থেকে কাজ করার জন্য যে ফিডটা যাবে সেটা হচ্ছে ফিড রড থেকে যাবে। দুটার ফাংশন দুটো আলাদা, বুঝতে পারছেন? ফিড রডটা কাজ করবে স্যার হলো যে আমাদের টুল বক্স যে এটা মানে মানে টুল পোস্টের যে টুলটা আছে সেই টুলটাকে ফিড দেওয়ার জন্য। ফিড দেওয়ার জন্য, টুল ফিড দেওয়ার জন্য। আর হলো হ্যাঁ, ক্যারেজকে মুভ করানোর জন্য হলো লিড স্ক্রু কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, ক্যারিয়ারটা অটোমেটিক্যালি যদি অটোমেটিক মেশিনে চালাতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার লিড স্ক্রুটা ইউজ করা হবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা অপারেশনের বিভিন্ন অপারেশনের কথা এখানে লেখা হয়েছে। যেমন চেম্পারিং করছে, গ্রুভিং করছে, ফর্মিং করছে, নার্লিং করছে। তো এখানে আপনাকে কোশ্চেন যেটা আসতে পারে, লেদের বিভিন্ন অপারেশন হচ্ছে ফিগার হচ্ছে ড্র করো। তো সাপোজ আপনাকে ফিগার লেদের যে অপারেশন সেখানে ফিগারে হচ্ছে চেম্পারিং ড্র করতে বলছে, অথবা গ্রুভিং ড্র করতে বলছে, অথবা এই চারটায় আছে সেই চারটায় ড্র করতে বলছে। তো ড্র করতে গেলে আপনাদের বেসিক্যালি কিছুই করা লাগবে না, শুধুমাত্র ফিগারটা ড্র করে আপনারা হচ্ছে পার্টস এর জাস্ট নামগুলো লিখে দিবেন যে কোন পার্টস কে কি বলে। যেমন এই যে পার্টস এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাক বলে, এই চাক যেটা কিনা জব পিস হোল্ড করছে। তো এই যে সিলিন্ড্রিকাল শেপ যেটা আছে এটা হচ্ছে জব বলে, এটা পাশে হচ্ছে জব লিখে দিবেন। দেন হচ্ছে আপনারা যেটা লিখবেন এটা যেটা আছে এটা হচ্ছে টেল স্ট্রোকের এইটা যেটা আছে এটা হচ্ছে আমার ডেড সেন্টার। দেন এখানকার এটা যেটা আছে এখানে এই এটা ছিল একটা টুল পোস্ট, নিচে যেটা হচ্ছে আমার এখানে ইয়া করা হয়েছে এটা হচ্ছে টুল পোস্ট। আর এখানে হচ্ছে আমার এই ক্যারিয়ারটা দিয়ে হচ্ছে টুল পোস্টটাকে বেসিক্যালি সাপোর্ট দেওয়া হয়েছে। আর নিচ থেকে হচ্ছে ফিড অ্যাপ্লাই করা হচ্ছে। তো জাস্ট এই ফিগারটা এঁকে চারপাশে হচ্ছে জাস্ট ডিনোট করে লিখে দিলেই হবে যে কোনটার পার্ট কোন, মানে আমার কোন পার্টের নামটা কি। আর এখানে প্রত্যেকটা এক একটার সাইজ এক এক রকম, কারণ হচ্ছে এখানে এক একটা এক এক ধরনের অপারেশন করা হয়েছে। তো এখানে যেটা বেসিক্যালি এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি যদি চেম্পারিং এর কথা বলি, চেম্পারিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে এজ এজ কর্নার যেটা ছিল সেই কর্নারটার শেপ ফার্স্টে কিন্তু এরকম একটা সার্কুলার রেক্টেঙ্গুলার শেপ ছিল সাপোজ, যেহেতু এটা সিলিন্ড্রিকাল শেপ, এটা সাপোজ ধরলাম আমি হচ্ছে রেক্টেঙ্গুলার একটা শেপ ছিল। দেন শেপের পরে এটাকে হচ্ছে টুল পোস্ট দিয়ে আমি এই টাইপের একটা টুল পোস্ট তারা ইউজ করছে। এই যেখানে দেখা যাচ্ছে এই টুল পোস্ট হচ্ছে এই টাইপের টুল পোস্ট, এই টাইপের টুল পোস্টটা ইউজ করে আমাকে এই সাইড গুলা হচ্ছে ঠিক এরকম বানানো হয়েছে, এখানে যেরকম দেখানো হয়েছে। সাপোজ ধরেন এটা হচ্ছে চোখালো প্রান্ত ছিল, এটা অনেক
তীক্ষ্ণ একটা প্রান্ত ছিল, যার কারণে হচ্ছে আমার কাজ করতে প্রবলেম হতো, যার কারণে হচ্ছে এরকম একটা শেপ দেওয়ার জন্য আমাকে এই টাইপের টুল পোস্ট ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আমার টেম্পারিং এর মধ্যে পড়তেছে। তো এখানে দেখেন, এখানে প্রত্যেকটা পার্টের হচ্ছে আপনাকে নাম বলে দিয়েছে, যেটা চাক, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সাপোজ ওয়ার্ক পিস, রোটেটিং ওয়ার্ক পিস, দেন এটা হচ্ছে ডেড সেন্টার, তারপর এটার নাম যেটা লিখতেছে সেটা হচ্ছে এটা যে টুলটা আমার ইউজ করা হয়েছে আমাকে ওই স্পেসিফিক শেপটা দেওয়ার জন্য। এরপর যেটা আসবে সেটা এরপর টুল পোস্টের উপর থেকে ফিট দেওয়া হয়েছে যাতে টুলটা মুভ করা যায়। তো ফিটটা হচ্ছে টুল পোস্টটা বিভিন্ন সাইডে হচ্ছে রোটেট করে ফিটটা হচ্ছে ফিডের ডিরেকশনটাও চেঞ্জ করা যাবে, কারণ হচ্ছে আমার কম্পাউন্ড রেস্টের কাজ ছিল হচ্ছে ওখানে বিভিন্ন টাইপের হচ্ছে আমি চাইলে টুল পোস্টটাকে রোটেট করতে পারবো। তো টুল পোস্টকে রোটেট করলে ফিটটাও ডিফারেন্ট সাইড থেকে আসবে। তো এটা ছিল বেসিক্যালি আমার চেম্পারিং এর কাজ। এরপর যেটা গ্রুমিং আসবে, গ্রুমিং এ মানে হচ্ছে আমার এই টাইপের একটা শেপ দিবে, একটা কার্ভ আকারে, এটা কনভেক্স হতে পারে অথবা কনকেভ আকারে, একটা কার্ভ আকারে আমাকে এটা একটা শেপ দিবে। লাইক হচ্ছে ফার্স্টে আমার যে সিলিন্ড্রিক্যাল শেপটা ছিল এটা ফার্স্টে হচ্ছে এরকম ছিল, দেন হচ্ছে এটা মাঝখানে একটু সাইজ দুই পাশ থেকে রিমুভ করে দিছে আমার। এখানে হচ্ছে আমার ম্যাটেরিয়ালসটা রিমুভ করা হয়েছে মাঝখান থেকে। এই মাঝখান থেকে যে রিমুভ করা এই জিনিসটাকে হচ্ছে আমার গ্রুপ আকারে সেটা কনসিডার করতেছে, মানে গ্রুপ টাইপ, এটা মাঝখানে হচ্ছে একটা রিমুভ করবে। এই জন্য হচ্ছে যে টুল পোস্টটা ইউজ করা হবে সেটা হচ্ছে লাইক এরকম টাইপের একটা টুল পোস্ট। যদি হচ্ছে আমি কার্ভ আকারে দিতে চাই, কার্ভ আকারে যদি আমি মাঝখানে রিমুভ করতে চাই তাহলে এই টাইপের টুল পোস্ট। আর যদি আমি এই টাইপের, যদি রেক্টেঙ্গুলার টাইপ হচ্ছে একটা শেপ দিতে চাই তাহলে হচ্ছে এই টাইপের টুল পোস্ট ইউজ করা হবে, গ্রুপিং টুল পোস্টটা। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফর্মিং প্রসেস। ফর্মিং প্রসেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে যে সিলিন্ড্রিক্যাল শেপটা আছে সেটাকে হচ্ছে কনকেভ অথবা হচ্ছে কনভেক্স টাইপ হচ্ছে অথবা অন্য আদার যে প্যারাবোলিক টাইপের হচ্ছে একটা শেপ দেওয়া। তো সাপোজ এখানে আমার রডটা হচ্ছে এরকম ছিল, জব পিসটা এরকম ছিল, সেটাকে হচ্ছে এই কনকেভ টাইপ অথবা কনভেক্স টাইপের একটা শেপ দেওয়ার জন্য আমার হচ্ছে ফর্মিং প্রসেসটা ইউজ করা হয়েছে। বেসিক্যালি গ্রোভিং এও কিন্তু আমার ফর্মিং প্রসেস ইউজ করা হয়েছে, কারণ এখানে আমি যদি এটার কথা চিন্তা করি এটাকে হচ্ছে কনকেভ আর উপরটাকে কনভেক্স টাইপের একটা শেপ দেওয়া হয়েছে। তো বেসিক্যালি গ্রুভিং ও এক ধরনের হচ্ছে ফর্মিং প্রসেসের মধ্যেও পড়তেছে। যে আর কিন্তু ফর্মিং প্রসেস আর গ্রুভিং এর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুভিং এর হচ্ছে মাঝখানের সাইডটাতে হচ্ছে আমার সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার হোক, মানে মাঝখানের ম্যাটেরিয়ালসটা হচ্ছে রিমুভ করা হবে, পুরো ম্যাটেরিয়ালসটা হচ্ছে রিমুভ করে না। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এটা দেখাচ্ছি যে কিভাবে অপারেশনটা হচ্ছে। এটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে ফিগার ফাইন্ড আউট করে জাস্ট হালকা পাতলা বুঝিয়ে দেওয়া যে এটা হচ্ছে এইভাবে কাজ করে। আপনারা যদি আরো ডিটেলস ভালোভাবে দেখতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট ইউটিউবে টেম্পারিং গ্রুপিং অথবা নার্লিং যে কোনো একটা অপারেশন লিখে সার্চ দিল, সেটা একদম ডাইরেক্ট লেদ মেশিনে কিভাবে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু ওখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন এবং সেটা খুব ইজিলি বুঝতে পারবেন। যে কোনো অপারেশন আপনাদের যে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে সেক্ষেত্রে সেটা ইউটিউবে গেলে সেটা অপারেশনটা দেখলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আর নার্লিং যেটা আছে, নার্লিং মানে হচ্ছে আমার একটা খাঁজ কাটা টাইপ হবে আর কি। মানে এটা একটা আহ এখানে এই টাইপের হচ্ছে একটা ইয়া হবে, এখানে মাঝখানে যেটা দেখা যাচ্ছে এরকম ক্রস ক্রস আকারে, এই টাইপের হচ্ছে অপারেশনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার নার্লিং অপারেশন। তো এই টাইপের অপারেশন করার জন্য এই টাইপের টুলসই ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমার বডিতে একটা এরকম দুপাশ থেকে কাটা কাটা একটা যে সাইজ, কাটা কাটা সাইজটা পাওয়া যাবে এই নার্লিং অপারেশনের মাধ্যমে। তো আপনাকে যেটা আসতে পারে কোশ্চেনে সেটা হচ্ছে যে ফাইন ড্র দ্য ফিগার অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ লেদ অপারেশন লাইক দ্যাট হচ্ছে টেম্পারিং, গ্রোভিং, ফার্মিং, নার্লিং। এটা হচ্ছে আমি ডাইরেক্ট আপনাকে হচ্ছে কোশ্চেনে হচ্ছে উল্লেখ করে দেবো যে এই জিনিসগুলো হচ্ছে ড্র আউট করো। তো তখন হচ্ছে আপনার জাস্ট এই ফিগার, এখানে ফিগার আছে, জাস্ট এই স্লাইডটাই ড্র আউট করে জাস্ট নামগুলা মেনশন করে দিলেই হবে যে কোন পার্টসে কি বলতেছে এটাই। তো আপনাদের এটাই হচ্ছে আপনাদের মানে ফার্স্ট টপিক সম্বন্ধে হচ্ছে ফার্স্ট যে আপনাদের এক্সপেরিমেন্ট ছিল রেল লেদ মেশিন। তো এটা সম্বন্ধে হচ্ছে এটাই বেসিক্যালি মোটামুটি আপনাদের একটা ধারণা। তো আপনাদের আমার আজকের ক্লাস এই পর্যন্তই, আজকে আমার আর কিছু বলার নেই। এখন আপনাদের কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি ক্লাস শেষ করে দিব। আর আপনাদের এই টপিকস এর উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, মানে আমি যা পড়াইলাম, যা আপনাকে বললাম এই টাইপ থেকে হচ্ছে আপনার কিছু কোশ্চেন হচ্ছে আমি লিখতে দিব। আর সেটা জমা দেওয়ার ডেট হচ্ছে আপনাদের পরবর্তীতে মানে 14 দিন পরে, যেহেতু এক সপ্তাহ অল্টারনেট পর পর আপনার ক্লাস।
তো আপনারা হচ্ছে অন টাইমে জমা দিবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন এখন। স্যার কোশ্চেনটা কি ক্লাসরুমে সাবমিট করে দেওয়া হবে কিছুক্ষণ পর? এখানে হ্যাঁ, এটা কিছুক্ষণ পর একটা অ্যাসাইনমেন্ট আকারে ক্রিয়েট করে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা আপনি কিছুক্ষণ পর পেয়ে যাবেন অ্যাসাইনমেন্ট আকারে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর স্যার আরেকটা ইয়ে ছিল স্যার। হ্যাঁ স্যার বলেন। স্লাইড কি দেওয়া হবে স্যার আজকের ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেওয়া হবে। স্যার আমার এই কোশ্চেনটা ছিল যে স্লাইডটা দেওয়া হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেওয়া হবে। পিডিএফ স্লাইড দেওয়া হবে। আমি যা পড়াইছি এতক্ষণ আপনাকে যা দেখালাম সবগুলো ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জি স্যার। কিন্তু কথা হচ্ছে আমি যে ডকুমেন্টস আমি যে কথাগুলো বলছি সেগুলো সম্ভবত হচ্ছে এখানে হিন্দি ভাষায় বলা আর লেকচারটা। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে লেকচারটা শোনাই নাই। সো আপনারা জাস্ট ভিডিওটা দেখলেই আপনাদের জন্য বেটার। আর যদি আপনারা ভালোভাবে আরো দেখতে চান তাহলে সেক্ষেত্রে ইউটিউবে হচ্ছে গেলে আরো ইংলিশ অনেক লেকচার আপনি পাবেন। তাও সমস্যা নেই, আমার কাছে এই লেকচারটা আপাতত ছিল তাই হচ্ছে আমি এটা দিয়ে আপনাকে দেখাই দিলাম। আচ্ছা পিডিএফটার কথা বলতেছি যে পিডিএফটা দেখানো হলো বা ওই যে হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা আমি যা দেখাইছি সবই আপনাকে প্রোভাইড করব। জি স্যার সেটার কথাই বলতেছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।